আজকের বিষয় হলো দেখি ওটা ডাস্টার পার্টস অফ স্পিচ। আমার কথাগুলো ক্লিয়ার হলে বা লেখাও যদি ক্লিয়ার থাকে, মানে সব কিছু ক্লিয়ার থাকলে আর সবাই কি এখন অ্যাক্টিভ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমি তাহলে এখন ক্লাসটা শুরু করে দেব। অলরেডি বেশি শুরু করার কথা ছিল, 5 মিনিট চলে গেছে। মানে আমরা জয়েন হতে হতে অনেকে যে একটু সময় লাগে, এর জন্য আমরা একটু লেট করি 5 মিনিট বা 10 মিনিট। আচ্ছা, আমরা কি ক্লাস শুরু করতে পারি? ক্লাস স্টার্ট নাও। আচ্ছা, পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচটা কি? পার্টস অর্থ, এই পার্টস অর্থ হলো অংশে, অংশ, আর অফ অর্থ হলে এর, আর স্পিচ ফর্মের বাক্য। মানে পুরো শব্দটা অর্থ হলো বাক্যের অংশ। বাক্যের অংশ। এখন আমরা ক্লাস 6 থেকে পড়ছি পার্টস অফ স্পিচ কত প্রকার। আমরা জানি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কি কি? এটা হলো, আমরা এটা ক্লাস 6 থেকে পড়ে আসছি। পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নাম্বার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। আগে ভার্ব। দেখেন, পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব,
অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা এখানে আজকে সিরিয়াল মেনটেন ভার্ব অ্যাডজেক্টিভ হবে, তারপর অ্যাডভার্ব হবে। দেখেন, এটা আমি সিরিয়ালে লিখিনি আগে, এখন সিরিয়াল লিখে ফেলছি। দেখেন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এখন আমরা আজকে কি শিখব? আজকে আমরা নাউনটা নিয়ে শিখব। আজকে আমরা নাউনটা নিয়ে শিখব। আচ্ছা, আজকে আমরা নাউনটা নিয়ে শিখব। নাউন কাকে বলে? নাউন কাকে বলে এটা নিয়ে আমরা আজকে জানবো। নাউনের ব্যবহার, নাউন কত প্রকার, কি কি, এগুলো সবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। নাউন, নাউন শব্দটির অর্থ কি? নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন মানুষের নাম রহিম, করিম, বা নির্দিষ্ট জায়গার নাম ঢাকা, তারপর অনিষ্টি, সততা, এগুলো সবগুলো আমাদের নাউনের আকারে আছে। এখন এই নাউন কত প্রকার? নাউনকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করছি। মূলত নাউন 5 প্রকার। তো আমরা এটাকে প্রথমে দুই ভাগে ভাগ করছি। একটা কংক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কিন্তু 5 প্রকার, কিন্তু প্রথমে আমরা দুই ভাগে ভাগ করছি, কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কংক্রিট নাউন কাকে বলে? যে নাউনকে আমরা লিখি, যে নাউনগুলোকে দেখা যায়, শোনা যায়, এটার মানে, এটা তো আমি উল্লেখ করিনি, এটা মানে কি? কংক্রিট নাউন মানে হলো বস্তুবাচক, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ভাববাচক বা গুণবাচক। দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়। স্পর্শ করা যায় এবং স্বাদ নেওয়া যায়। আর আকার আছে,
আকার আছে, শারীরিক আকার, শারীরিক আকার আছে। আকার বা আকৃতি আছে, এগুলোকে আমরা বস্তুবাচক বা কংক্রিট নাউন হিসেবে জানব। উদাহরণস্বরূপ কি কি, যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ার, বয়, সং, মিল। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনের দোষ গুণ যে নাউনের নিরপেক্ষ দোষ গুণ, নিরপেক্ষ অবস্থা ও কাজের নাম বোঝায়। তাকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক বা গুণবাচক হিসেবে চিনব। এগুলো উদাহরণস্বরূপ যেমন যেমন হলো সফটনেস, স্মাইল, হ্যাপিনেস, লাভ। দেখেন, পার্ট অফ স্পিচের আমরা 8টা প্রকার জানলাম, সেটা থেকে আমরা নাউনটা নিয়ে আলোচনা করলাম। যে প্রথমে আমরা এটাকে 2 ভাগে ভাগ করছি। কংক্রিট নাউন বা বস্তুবাচক, আর অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাববাচক বা গুণবাচক। যে নাউনগুলোকে দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায় এবং স্বাদ নেওয়া যায়, আবার শারীরিক আকৃতি আছে, যেমন ফ্লাওয়ার, বয়, সং, মিল্ক। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো নিরপেক্ষ দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায়, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এখন আমরা মূল ইয়েতে চলে যাব, যে 5 প্রকারের নাউন। এই কংক্রিট নাউনটা, এটার মধ্যে আমরা চারটা নাউন পেয়ে যাব। 1 নাম্বার হলো প্রপার নাউন, 2 নাম্বার হলো কমন নাউন, 3 নাম্বার হলো কালেকটিভ নাউন, 4 নাম্বার হলো ম্যাটেরিয়াল নাউন। দেখেন, প্রপার নাউন, কংক্রিট নাউনের অন্তর্ভুক্ত আমরা 4টা নাউন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর আরেকটা নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এই যে এটা কিন্তু একটু আলাদা করে দেওয়া হয়েছে। আমরা অনেক কিছুতেই মানে এরকমটা এটার সাথে, মানে এটার অন্তর্ভুক্ত এই 4টা, এই কংক্রিট নাউন এটার অন্তর্ভুক্ত এই 4টা, আর এটা তো আছেই। এই সবগুলো মিলিয়ে 5টা হলো। তার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মোট 5টা। এখন
এখন আমরা প্রপার নাউনটা দেখব। প্রপার নাউন কাকে বলে? একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গা, একটি নির্দিষ্ট বস্তু, ব্যক্তি আর জায়গা, এগুলোর নির্দিষ্ট করে যদি দেওয়া থাকে, ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, এগুলো যদি দেওয়া থাকে তাহলে এটা হবে প্রপার নাউন, মানে নিজস্ব নাম যেটা। এখন বলে লিখি যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও ভাবে দেওয়া থাকে। তাহলে সেটাকে আমরা কি করব? সেটা হবে প্রপার নাউন। তাহলে সেটা হবে প্রপার নাউন। প্রপার নাউন হবে যেমন বাংলাদেশ, যেমন ঢাকা, তারপর রহিম, দেখেন বাংলাদেশ এটা একটা দেশের নাম, এটা কিন্তু নির্দিষ্টভাবে। ঢাকা, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, এটাও একটা নির্দিষ্ট জায়গা। আর এটা হলো রহিম, একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। তার মানে কি যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গার নাম যদি নিজস্বভাবে দেওয়া থাকে তাহলে সেটা প্রপার নাউন হবে। একটা এক্সাম্পল থেকে আমরা দেখি, দেখেন হোয়াট ইজ দ্য কাইন্ড অফ নাউন ঢাকা, এটা কি ধরনের নাউন আপনি বলতে পারবেন? এটা কি ধরনের? ঢাকা একটু আগেই বলছি, এটা কি ধরনের হবে বলেন? প্রপার নাউন হবে না কালেকটিভ নাউন হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কমন নাউন হবে? কোনটা হবে? ঢাকা একটু আগেই বলছি, এটা কি ধরনের হবে বলেন? প্রপার নাউন। সবাই একসাথে আনসার করবেন, এটা কি নাউন হবে? সবাই একসাথে।
হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। নিচে দেখেন তো এখানে কোনটি প্রপার নাউন? রবীন্দ্রনাথ, কার, রেইন, নাথিং, মানে কোনোটি নয়। দেখেন এখানে কোনটা প্রপার নাউন হবে? সবাই উপরের আনসারটা দিয়েছেন প্রপার নাউন। জি, প্রপার নাউন। ঢাকা প্রপার নাউন কেন হলো? এটা একটা নির্দিষ্ট জায়গার নাম, নির্দিষ্ট জায়গার নাম বিদায় এটা প্রপার নাউন। আর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। এখানে কোনটা প্রপার নাউনে আছে? প্রপার নাউনে কোনটা আছে? মিসেস আয়েশা রহমান, রিয়াদুজ্জামান নিশান, সামিয়া চৌধুরী, জান্নাতারা জুই, ইউনুস আলী, আব্দুল সুবহান। সবাই একসাথে আনসার করবেন। আবেগী মন, আবেগী মন। জি, সবার আনসার সঠিক হয়েছে। দেখেন রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। কার, এখানে গাড়ি দেওয়া আছে, এখানে কি কার নির্দিষ্ট করে কোনো বলে নাই। রেন, বৃষ্টি, বৃষ্টিও কোনো নির্দিষ্ট না, বৃষ্টি তো বৃষ্টি, এটা কোনো নাম না। এখন আমরা তাহলে প্রপার নাউন সবাই বুঝতে পারছি। এখন আমরা কমন নাউনে চলে যাব। কমন নাউন কি? প্রপার নাউন আমরা কি বলছিলাম? নির্দিষ্ট ব্যক্তি, পরে নির্দিষ্ট জায়গা, তারপর নির্দিষ্ট বস্তু, এগুলো নিজস্ব বা নির্দিষ্টভাবে বুঝালে নামগুলো, তাহলে আমরা কি প্রপার নাউন বুঝবো। কিন্তু কমন নাউনে কি হবে? যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম এইভাবে মানে নির্দিষ্টভাবে না বুঝিয়ে এক জাতীয় বুঝাবে, তাকে আমরা কি বলবো? কমন নাউন। তাহলে আমরা লিখতে পারি যে সকল নাউনে না বুঝিয়ে এক জাতীয় বুঝাবে, তাকে আমরা কি বুঝবো? কমন নাউন। যেমন স্টুডেন্ট, টিচার, বুক, ডক্টর, বয়, গার্ড, কান্ট্রি। অনেক লেখা যায়। দেখেন যে সকল নাউনে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গা না বুঝে এক জাতীয় বুঝাবে, তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট কিন্তু একজন ছাত্রের বা ছাত্রীর কথা বলা নাই, এখানে স্টুডেন্ট মানে সকল শিক্ষার্থী বলা আছে, তার মানে এটা হবে কমন নাউন। টিচার, একজন শিক্ষকের কথা এখানে বলা নাই,
টিচার মানে শিক্ষক, একজন তো আর শিক্ষক থাকতে পারে না, শিক্ষক অনেক থাকতে পারে, তার মানে এটাও কমন নাউন। বুক, একটা বইয়ের কথা তো আর নির্দিষ্টভাবে বলা নাই, তা এটা হলো কমন নাউন। মানে এখানে যেগুলো আছে কমন নাউন আছে, আরও অনেক অনেক কমন নাউন আমরা পাবো, যেমন পেন্সিল, পেন, তারপর শিপ, ফিশ, রিভার, ফ্লাওয়ার, এগুলো সব হলো কমন নাউন। এখন যদি আমরা একটা দেই যে আপনারা দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? নদী, এটা কি ধরনের নাউন? এটা কি ধরনের নাউন? আমরা অনেক অনেক কমন নাউন পাই, অনেক। দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এটা কি কমন নাউন? এটা কমন নাউন। এরকম আপনাদের অনেক এক্সামে থাকবে যে রিভার থাকতে পারে, বুক থাকতে পারে, ডক্টর থাকতে পারে, বই থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, কান্ট্রি থাকতে পারে, গার্ল থাকতে পারে, বি থাকতে পারে, এই মানে ট্রি, তারপর সিটি, তারপর অনেক অনেক কিছু, ফিশ, এগুলো। এখন যদি আমরা বলি যে রিভারের জায়গায় যদি আমরা ম্যান দিয়ে দিই, হবে না? ম্যান তো মানুষ, এটা তো একজন মানুষের কথা উল্লেখ নাই, অনেক অনেক বলা আছে। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি সবাই কমন নাউনটা কি। এখন দেখেন, প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি? প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য কি? প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং প্রপার নাউনটা সর্বদাই ক্যাপিটাল হাতে হয়ে থাকে, আর যেমন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম। তারপর আরেকটা আছে যে নদীর নাম থাকবে, অনেক সময় থাকবে দা, পদ্মা, এরকম থাকে। পদ্মা একটা নদীর নাম, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু এখানে দি কেন হয়েছে? অনেক সময় আমাদের নদী, দেখেন প্রপার নাউনের পূর্বে কিন্তু আমরা দা মানে দি ব্যবহার করি না, মানে এই আর্টিকেলটা আমরা প্রপার নাউনের সামনে দেই না। কিন্তু এই ক্ষেত্রে যেমন নদী, তারপর জাহাজ, বড় বড় অট্টালিকা, তারপরে সাগর, উপসাগর, এগুলোর পূর্বে আমরা দি ব্যবহার করব। কারণ অনেকে আমরা এটাকে এখন প্রশ্ন করতে পারি যে এটাতে কেন দি হলো? প্রপার নাউনের আগে দি বসে না, কিন্তু যদি এরকমটা থাকে যে সাগর, উপসাগর, নদ নদী, তারপর যে দ্বীপ, ধর্মগ্রন্থ, এইসব উল্লেখ থাকে, তখন আমরা দিটা বসাবো, আর সেটা হয়ে যাবে এটা যেমন প্রপার নাউন দা, পদ্মা, এটা কিন্তু একটা নদীর নাম, আর এটা নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে নামটা, এটা হলো প্রপার নাউন। আরেকটা, আর কমন নাউন কি? কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। যেমন সিটি, সিটি একটা শহর, মানে সিটি দ্বারা শহর, শহরের ভিতরে অনেকগুলো থাকে, মনে করেন শহর বা বিভাগ, এগুলোর ভিতরে অনেকগুলো জায়গার নাম থাকে, এটা নির্দিষ্ট করে দেওয়া নাই। তারপর আছে রিভার, নদী, নদী তো অনেক ধরনের থাকে, এটাও নির্দিষ্ট করে দেওয়া নাই। এখন যদি আমি বলি যে ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকাটা আর সিটি, এই ঢাকাটা হলো প্রপার নাউন, আর সিটিটা হলো কমন নাউন।
আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। সবাই আনসার করেন, আপনারা কি বুঝতে পারছেন প্রপার নাউন আর কমন নাউন? আচ্ছা, এখন আমরা কালেকটিভ নাউনে চলে যাব। কালেকটিভ নাউনটা কমন নাউনের মতো, কিন্তু এখানে একটা জিনিস কি, যে কমন নাউনে আমরা এক জাতীয় বলছি, এক জাতীয় বলছিলাম যে এক জাতীয় ব্যক্তি বস্তু এরকম থাকবে। বলছিলাম যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু একভাবে না, এক জাতীয় বুঝাবে, এক জাতীয় বুঝাবে, তাই কমন নাউন বলে। কিন্তু এখানে বলা আছে যে এক জাতীয় বা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বলবে। ব্যক্তি বস্তু সমষ্টি, জায়গা সমষ্টি, ব্যক্তি বস্তু সমষ্টি, এগুলোকে বলা হবে কালেকটিভ নাউন। যে সকল নাউন দ্বারা অর্থাৎ এটাকে বলছি কমন নাউনের সমষ্টিবাচক। কালেকটিভ নাউন, যে সকল নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কমন নাউনের সমষ্টিবাচক নামকে কালেকটিভ নাউন বলে। এখন উদাহরণস্বরূপ আমরা দেখি, যেমন
দেখেন, যেমন আর্মি, অডিয়েন্স, ক্রাউড, কমিটি, ক্লাস, ফ্যামিলি, এগুলো হলো যে আর্মি সৈনিকদের সমষ্টি, মানে অনেকগুলো সৈনিকের একটাই হলে, মানে একসাথে হলে আমরা সেনাবাহিনী বলি। সৈনিকদের একসাথে করে আমরা সেনাবাহিনী বলি। অডিয়েন্স, যত শ্রোতা আছে, মনে করেন শ্রোতা যারা আছে, অনেকগুলো শ্রোতাকে আমরা কিন্তু অডিয়েন্স বলে থাকি। জনতার ক্রাউড অর্থাৎ জনতা ভাব, ভিড়, মানে অনেক মানুষের যেখানে উপস্থিত থাকে। আবার সভাপতি, কমিটি কি সভা, মানে সমিতি বা কমিটি যেটাই হোক, এখানে কিন্তু একজন বা দুইজন দ্বারা হয় না, অনেকগুলো মানুষের সমষ্টি বোঝায়। ক্লাসেও একজন শিক্ষার্থী থাকে না, অনেক অনেক শিক্ষার্থী থাকে। সেটা হলো যে সমষ্টি, এইটাও তো সমষ্টির মধ্যেই পড়ে। ফ্যামিলির মধ্যেও ঠিক একই রকম, যে একজন দুইজন তো থাকে না, ফ্যামিলির মধ্যে অনেকজন মানুষ থাকে, মানে অনেকগুলো মানুষ নিয়েই একটা ফ্যামিলি গঠিত হয়। পরিবারে 2 থেকে 4 জন, 6 জন, 8 জন, 10 জনও থাকে। এখন একটা প্রশ্ন দিই, হোয়াট and what kind of noun is kettle? এটা বিসিএস পরীক্ষা আসছে, তারপর বিভিন্ন এই প্রাইমারি পরীক্ষা আসছে, তারপর এছাড়াও বিভিন্ন পরীক্ষা আসছে, ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কেটেল? জি, কালেকটিভ নাউন। কেটেল মানে কি? কেটেল মানে গবাদি পশু, মানে এখানে শুধু একটি বা কোনো কিছুকে নির্দেশ করেনি। গবাদি পশু মানে অনেকগুলো পশু, গরু, ছাগল, এগুলোকেই বোঝায়। তাহলে এটার মানে ধরেন গরু যতগুলো আছে সবগুলোতে একসাথে করে তো আমরা বলি যে গবাদি পশু, একটা উল্লেখ করি না। তার মানে এটা আমাদের কালেকটিভ নাউন। এরকম আরো অনেক আছে। যদি এখানে বলি আর্মি, এটাও তো কালেকটিভ নাউন। আমরা কি সবাই বুঝতে পারছি না কোনগুলো কালেকটিভ নাউন? একেবারে ইজি, কিন্তু একেবারে ইজি। এখন একটা দিয়ে দিই, কারণ
The herd of cattle is passing. The underlined word is here. এটা দ্বারা কি বোঝাচ্ছে? আন্ডারলাইন, যেটা আন্ডারলাইন করা আছে এটা দ্বারা কি বোঝায়? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? বলেন সবাই। জি, সবার আনসার ঠিক আছে। এটার মানে হলো পাল বা দল। এটার মানে হলো পাল বা দল, মানে গরুর একটি পাল চলছে। এটার মানে কি বুঝাইছে? একদল গরু, একদল গরু অথবা এক পাল গরু। তার মানে এটা হলো কালেকটিভ নাউন। আশা করি সবাই বুঝতে পারছে। কারো কি কোনো সমস্যা হচ্ছে? ঠিকই বলছেন। এর জন্য মাঝে মধ্যে একজন কমেন্ট করছেন মাত্র 12 জন লাইভে, দুঃখজনক, সত্যি খুবই দুঃখজনক। আমাদের প্রতিনিয়তই গ্রুপে জয়েন হচ্ছে অনেক মেম্বার, কিন্তু তারা ক্লাস করছে না। গ্রুপে প্রতিনিয়ত অনেক মেম্বার অ্যাড হচ্ছেন, কিন্তু কেউ জয়েন করছেন না। আস্তে 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 কিন্তু তারা সরে যাচ্ছে মনে হচ্ছে। এখন আমরা কি মানে ইংলিশ ক্লাস কি আর করবো না? মানে আপনারা কি ইংলিশ ক্লাস কি চাচ্ছেন না যে ইংলিশ ক্লাস আমরা নিব না? যদি হয় যে ইংলিশ ক্লাস বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমরা ম্যাথ ক্লাসটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান দেখেন। ম্যাটেরিয়াল নাউন যে সকল দেখেন, যে সকল পদার্থে পৃথিবীতে বিদ্যমান, বিভাজিত হয় না, মানে অবিভাজ্য অবস্থায় থাকে, এবং যাদেরকে
গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন যেমন কি ওয়াটার, পানি। পানি পানিকে কি আমরা গণনা করতে পারি না। তারপর আছে ডায়মন্ড, গোল্ড, আয়রন, অয়েল, রাইস, মিল্ক, সল্ট। দেখেন ওয়াটার, ডায়মন্ড, গোল্ড, আয়রন, অয়েল, রাইস, মিল্ক, সল্ট, এগুলো কি আমাদের কি গণনা করা সম্ভব? মানে এই ডায়মন্ড এটা কি অবিভাজ্য করা যাবে? তারপর স্বর্ণ এটাকে কি আমরা করতে পারি, মানে বিভাজ্য করতে পারি? এখানে এটা দিয়ে একটা জিনিস তৈরি করতে পারি। এটা দিয়ে একটা যেমন ডায়মন্ড আর গোল্ড আর আয়রন এগুলো দিয়ে আমরা আলাদা আলাদাভাবে জিনিস তৈরি করতে পারি, কিন্তু এটাকে আমরা অবিভাজ্য যখন থাকে তখন অবিভাজ্য করতে পারি না। একটা পানিকেও আমরা ভাগ করতে পারি না, অবিভাজ্য করতে পারি না। আর এটা একক দ্বারা পরিমাপ করা, যেমন তেলকেও পারি না। চাল, রাইস, চালকেও আমরা একটা একটা করে গুনতে পারবো না। দুধ, তারপর লবণ, সল্ট, মিল্ক, এগুলোকে আমরা একক দ্বারাই আমাদের পরিমাপ করতে হবে। এখন যদি প্রশ্ন আসে ওয়াটার ইজ এ এখানে ড্যাশ নাউন, এটা কি হবে? ওয়াটার ইজ এ ড্যাশ নাউন, এটা কি হবে বলেন তো? নিশ্চয় ম্যাটেরিয়াল নাউন হবে, নিশ্চয় ম্যাটেরিয়াল নাউন হবে। দেখেন এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এখন এরকম অনেক ধরনের, যেমন গোল্ড দেওয়া থাকবে, সল্ট দেওয়া থাকবে, রাইস দেওয়া থাকবে, এরকম দেখলে আমরা কি বুঝবো? ম্যাটেরিয়াল নাউন। এখন কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য কি? কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউনকে কি করা যায়? উৎপন্ন করা, যেমন ডায়মন্ড, গোল্ড, আয়রন, এগুলো কিন্তু এইগুলো দিয়ে যে জিনিসগুলো আমরা তৈরি করতে পারবো সেগুলো হবে আমাদের কমন নাউন। যেমন কি এই যে রিং, আমরা ডায়মন্ড দিয়ে রিং বানাতে পারি, তারপর গোল্ড দিয়েও রিং বানাই, তারপর নেকলেস বানাই, তারপর আয়রন দিয়ে আমরা কি কি বানাই, এগুলো সবগুলোই যেগুলো আমরা বানাবো মানে উৎপন্ন করবো সেগুলো হয়ে যাবে কমন নাউন। আর এইগুলো যেটা থাকবে সেটা হবে মানে ডায়মন্ড হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর ডায়মন্ড দ্বারা গোল্ড দ্বারা যেগুলো উৎপন্ন হবে সেগুলো হবে আমাদের কমন নাউন। যেমন আরেকটা আছে এখানে, আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছি। এরকম দেওয়া থাকলে আমাদের হয়তো আর কোনো সমস্যা হবে না, যে নাউন প্রোনাউন মানে কমন নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, এগুলো আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এতটুকু আশা করছি। এখন লাস্ট আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা সবথেকে বেশি আমি দেখছি যে পরীক্ষার হলে আসছে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বেশি আসে। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনটা আমি মানে এত করলাম যে একটু মানে দেখলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমরা বেশি প্রশ্ন পাই। এখন আমরা এটা কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে সকল নাউন দ্বারা
অ্যাবস্ট্রাক্ট দেখেন, যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবং এদের শেষে কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়, এদের শেষে থাকবে ইসি, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, পরে লাইন, তারপর মেন্ট, মানে শব্দের শেষে এগুলো থাকবে। হুড, TION, SION, RY, etc. দেখেন, EC, CY, TH, TY, NESS, LINE, লাইনমেন্ট, হুড, TION, SION, RY, etc. এগুলো থাকবে। আর অনেকগুলোই আছে, মানে এগুলো সাফিক্স আকারে থাকবে, মানে পেছনে বসবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় আমরা কি জানি? পঞ্চ ইন্দ্রিয় আমরা কি জানি বলেন তো সবাই? পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা কি জানি? চোখ, নাক, কান, জিহ্বা, তারপর ত্বক, এগুলো দ্বারা শনাক্ত করা যায় না। আচ্ছা, একটা আনসার, আমরা একটা কোয়েশ্চেন দিই। What kind of noun is honesty? Honesty. What kind of noun is honesty? এখানে আমরা দেখতে পাচ্ছি কি TY আছে, শব্দের শেষে TY, শব্দের শেষে TY থাকলে কি হয়ে যাবে? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। শব্দের শেষে TY থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এরকম যদি লেখা থাকতো বিউটি, বিউটি, যদি এরকম লেখা থাকতো বিউটি, লাস্টে আছে TY, এখানে যদি লেখা থাকে হ্যাপিনেস, হ্যাপিনেস, শব্দের শেষে আছে কি NESS, হ্যাপিনেস। বুঝতে পারছি সবাই? তারপর থাকতে পারে ইনফেন্সি, এখানে শব্দের শেষে কি আছে? CY। তাহলে এগুলো যদি শব্দের শেষে EC, তারপর CY, TH, পরে NESS, তারপর যেমন ডিসিপ্লিনে LINE আছে, তারপর আর অনেক ধরনের, আপনারা অনেকেই লিখছেন। তারপর ভিক্টোরিয়া আছে, মানে যে এই শব্দের শেষে যদি এগুলো থাকে সবগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের একটু মনে রাখলে আমরা চিনতে পারবো কোনটা কি নাউন হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আজকে হয়তো অনেকে, মানে আমরা দেখলাম শুরুতে অনেকে লাইভে ছিলেন, অনেকে আবার চলে গেছেন। মানে আমরা তো সবসময় আর কি, যেমন ম্যাথ নিয়ে সবসময় রেগুলার ক্লাস করি, এই জন্য ম্যাথ মানে একবারে ফ্রিকুয়েন্ট করতে পারি, কোনো সমস্যা হয় না। আর এমন হুট করে যদি ইংলিশ ক্লাসগুলো নিয়ে মানে যদি রেগুলার হয়ে যায় তাহলে হয়তো আর সমস্যাটা হবে না। রেগুলার যদি আমরা ইংলিশ ক্লাস নিতে থাকি তাহলে এরকম সমস্যা আর হবে না। হয়তো অনেকে ভাবছে না, অনেক কিছু হয়তো আপনাদের
এই লাগছে। রেগুলার যদি করি হয়তো এরকমটা মনে করো অনেক সময় আমার মনে হচ্ছে একটা একটা তুলতে দেরি হচ্ছে, লিখতে দেরি হচ্ছে, হয়তো এর কারণে অনেকেই করছেন। আচ্ছা, আপনারা যদি চান যে আমি ক্লাস নিব সমস্যা নেই, আর যদি বলেন যে না আমাদের ম্যাথ ক্লাসই ভালো লাগে ইংলিশ থেকে, আমি ম্যাথ ক্লাসই নিব, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলেন ইংলিশ ক্লাসটা কি চলবে নাকি এখান পর্যন্তই থাকবে? মানে সবাই অ্যাক্টিভ, কারণ অনেকে অ্যাক্টিভ মানে যারা অনেকে শুরু থেকে অ্যাক্টিভ ছিলেন আমি দেখছিলাম যে অনেকজন অ্যাক্টিভ হয়ে গেছিলেন, কিন্তু মাঝখান থেকে আসলে দুঃখজনক, যেটা দেখলাম দুঃখজনক। মানে এরকমটা দেখলে মনে হয় না যে আর ক্লাসটা নেই। এত এত মানুষ মানে অ্যাক্টিভ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন যে রেগুলার ক্লাস করবেন, আবার জয়েন করছেন ইচ্ছা মতো, মানে অনেক অনেক মানুষ। 2-3-4টা গ্রুপের মধ্যে প্রায় 2000-3000 মেম্বার আছে। এই 2-3000 মেম্বার যদি এখানে অ্যাক্টিভ থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না। মানে আপনাদের উপস্থিতির উপর নির্ভর করে ক্লাসের পারফরমেন্স। ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু আস্তে আস্তে শুরু করে দিচ্ছি ইংলিশটাও, তো চেষ্টা করব আস্তে আস্তে সবগুলোই চালু করে রাখার, যে ইংলিশও চলবে ম্যাথও চলবে, কোনো সমস্যা নেই। এখন অনেক আজান দিয়ে দিচ্ছেন, আমাদের টাইম হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে হয়তো বা আজকে নাউন দেখাইছি, আগামী ক্লাসে হয়তো প্রোনাউন হবে, হয়তো বা অঙ্কের ক্লাস হতে পারে। মানে এখনো শিওর না, মানে আগামীকাল আপনারা জানতে পারবেন কালকে কি ক্লাস হবে, বা গ্রুপে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।